স্টুডেন্টস, টু অল অফ ইউ। আজকে স্কুল সার্ভিস কমিশন কেন দশম শ্রেণীর সিন্ধু তীরে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য এবং স্কুল সার্ভিস কমিশনের জন্য তো অবশ্যই আমি সিন্ধু তীরে দশম শ্রেণী সাহিত্য সঞ্চয়ন থেকে সিন্ধু তীরে কবিতাটি আলোচনা করতে চলেছি। দেখো, সিন্ধু তীরে এই কবিতা সৈয়দ আলাওল রচনা করেছিলেন এবং সৈয়দ আলাওলকে আমরা অনেকেই জানি বাংলা সাহিত্যের ইতিহাসে সৈয়দ আলাওল, যিনি পদ্মাবতী রচনা করেছিলেন, সেকেন্দার নামা রচনা করেছিলেন, ঠিক আছে। তো সেই পদ্মাবতী কাব্যের পদ্মা ও সমুদ্র খণ্ড থেকে এই সিন্ধু তীরে কবিতা নেওয়া হয়েছে, সৈয়দ আলাওল রচিত। সৈয়দ আলাওল বলছে, এখানে কবিতায় বলছেন, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে তথা দিব্যপুরী সমুদ্র মাঝার, অতি মনোহর দেশ নাহি তথা দুঃখ ক্লেশ, সত্য ধর্ম সদা সদাচার, সমুদ্র নৃপতি সুতা পদ্মা নামে গুণজুতা, সিন্ধু তীরে দেখি দিব্য স্থান, উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক, তার পাশে রচিল উদ্যান, নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, তাহাতে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, তথা কন্যা থাকে সর্বক্ষণ। অর্থাৎ দেখো, কন্যারে ফেলিল যথা জলের মাঝারে কন্যাকে ফেললো, দিব্যপুরী, সেখানে দিব্যপুরী কোথায় ছিল? সমুদ্রের মাঝার, সমুদ্র মাঝারে, অতি মনোহর দেশ নাহি দুঃখ নাহি ক্লেশ, সেই দেশে কোনো দুঃখ ছিল না, কোনো ক্লেশ ছিল না, সেখানে সবসময় সত্য ধর্ম সদাচার ছিল। সমুদ্র নৃপতি সুতার নাম কি? পদ্মা। পদ্মা কে ছিল? সমুদ্র নৃপতি সুতা অর্থে কন্যা, সমুদ্র নৃপতি কন্যা ছিল। গুণজুতা সিন্ধু তীরে দেখি দিব্যস্থান, সিন্ধু তীরে দিব্যস্থান, উপরে পর্বত এক ফল ফুলে অতিরেক, পর্বত ছিল যেখানে ফল ফুলে ভরা ছিল, তার পাশের উদ্যান রচিল উদ্যান, নানা পুষ্প মনোহর সুগন্ধি সৌরভতর, নানা ফল বৃক্ষ সুলক্ষণ, সেখানে নানা ফল বৃক্ষের গাছ ছিল, মানে ফলবৃক্ষ ছিল, মানে ফলের গাছ ছিল, ফুলের গাছ ছিল, তাহাতে বিচিত্র টঙ্গী, টঙ্গী অর্থে এখানে মাচার কথা বলা হয়েছে, সেই পর্বতের ওপরে বিচিত্র টঙ্গী, হেমরত্নে নানা রঙ্গী, টঙ্গী কিসের খচিত ছিল? হেমরত্নে, হেম অর্থে সোনা, রত্ন ছিল, হেমরত্নে টঙ্গী নানা রঙ্গী ছিল, তথা কন্যা থাকে সর্বক্ষণ, সেইখানে কন্যা পদ্মা থাকে সর্বক্ষণ। পিতৃপুরে ছিল নিশি নানা সুখে খেলি হাসি, যদি হইল সময় প্রত্যুষ, প্রত্যুষ অর্থে ভোর, সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে, সিন্ধু তীরে রহিছে মাঞ্জস। দেখো, সখীদের নিয়ে পদ্মা এসেছে ঘুরতে, সেই প্রত্যুষে ভোরবেলা সখীগণকে নিয়ে উদ্যানে এসেছে ক্রীড়া করতে, মানে এমনি এসেছে, নানা সুখে ভ্রমণ করতে এসেছে। মাঞ্জস অর্থে এখানে ভেলা, সেই ভেলায় করে, মনেতে কৌতুক বাসি তুলিত গমনে আসি, দেখে চারি সখী চারিভিড়, এসে দেখে যে চারজন সখী চারিদিকে আছে, অপ্সরা বিশেষ চারজন সখী তাড়াতাড়ি এলো, মধ্যেতে যে কন্যাখানি, সেখানে মাঝের যে কন্যা ছিল, রূপে অতি রম্ভা, যিনি অতি রম্ভা, রম্ভা হলো স্বর্গের অপ্সরা ছিলেন রম্ভা, তার রূপের কি তুলনা হয় না, সেই রম্ভার মতো যেন সেই কন্যা, মাঝের কন্যা ছিল এবং চারিদিকে চার নারী ছিল, কন্যা ছিল, নিপতিতা চেতন রহিত, মানে মাঝের কন্যা চেতন ছিল না, অচেতনে চলে গিয়েছিল। দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা, বালা অর্থে মেয়ে, এখানে বালা অর্থে কিন্তু পদ্মার কথা বলা হয়েছে, সমুদ্র নৃপতি কন্যা পদ্মার কথা বলা হয়েছে। অনুমান করে নিজ চিতে, নিজের চিতে অর্থে চিত্তে সে অনুমান করলো, ইন্দ্রসাপে বিদ্যাধরী কিংবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পরিছে ভূমিতে, ইন্দ্রসাপে বিদ্যাধরী অর্থে পদ্মাবতীকে বলা হচ্ছে, কেন রানী পদ্মাবতী এসেছিল তার চারটে সখীর সাথে, যেখানে সে অজ্ঞান হয়ে মাঞ্জস, মানে ভেলাতে সে অজ্ঞান হয়ে পড়েছিল, তো সেখানে বলছে ইন্দ্রসাপে বিদ্যাধরী, যারা ইন্দ্রের সাপে যে সমস্ত স্বর্গের নর্তকী বা অপ্সরারা যে মানে স্বর্গভ্রষ্ট হয় কোনো সাপে, তারা যখন আসে পৃথিবীতে মানব রূপে বা মানবী রূপে, তখন খুব সুন্দর হয় মানবী, সেই রকমই ছিল পদ্মাবতীর রূপ, তাই বলা হচ্ছে ইন্দ্রসাপে বিদ্যাধরী কিবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পরিছে ভূমিতে, বেকত দেখিয়া আঁখি তেনু সবসন সাক্ষী, বেথানিত হয়েছে কেশবেশ, বেথানিত মানে এখানে অসঙ্গত, মানে এখানে কেশবেশ, কেশ অর্থে চুল, এখানে অসঙ্গত চুল একদম আলু থালু পড়ে আছে, বুঝি সমুদ্রের নাও, নাও অর্থে নৌকা, হ্যাঁ, ভাঙিল প্রবল বাও, বাও মানে বান ভেঙে, মোহিত পাইয়া সিন্ধু কেশ, চিত্রের পতুলি সমা নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয়
মাত্র শ্বাস, কিঞ্চিত আঁচ হয়। কিঞ্চিত অর্থে মানে খুবই অল্প, আঁচ মানে শ্বাস প্রশ্বাস কিন্তু অল্প 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 মানে বইছে, শ্বাস প্রশ্বাস আছে। অতি স্নেহ ভাবি মনে বলে পদ্মা ততক্ষণে, মানে অতি স্নেহ খুব স্নেহে পদ্মা এতক্ষণে বলল বিধি মোরে না করো নৈরাশ, অর্থাৎ এখানে নৈরাশ অর্থে নিরাশ, আমাকে বিধাতাকে বলছে যে আমাকে তুমি নিরাশ করো না। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে বাহরুক কন্যার জীবন, পিতার পুণ্যের ফলে বাহরুক ভাগ্যের বলে মোহর ভাগ্যের বলে বাহরুক কন্যার জীবন, বলছে তুমি এই কন্যাকে মানে তুমি এই কন্যার জীবন বাঁচাও। চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন, ইষ্টদেবতার নিরঞ্জনকে সে ডাকলো এবং সে বলছে তুমি কৃপা করো, চিকিৎসা করছি আমি এর। দুঃখিনীরে করিয়া স্মরণ, দুঃখিনীরে তুমি বাঁচাও, আমাকে স্মরণ, আমি তোমার স্মরণ করছি, তুমি আমার কথা শোনো নিরঞ্জন। সখী সবে আজ্ঞা দিল উদ্যানের মাঝে নিল পঞ্চজনের বসনে ঢাকিয়া। দেখো সব সখীদের সে ডাকলো, ডেকে বলল যে এদেরকে সুস্থ করতে হবে। উদ্যানের মাঝে নিল পঞ্চজনে বসনে, 4 জন সখী ছিল, মাঝের যে সখী পদ্মাবতীকে নিয়ে 5 জন, তো 5 জনকে বসনে ঢেকে দিল। অগ্নি জ্বালি ছেকে গাও কেহ শিরে কেহ পা, মানে আগুন জ্বালালো এবং পা হাতে মানে কি বলবো এখানে সেকে গাও সেঁকতে শুরু করলো। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, তন্ত্রে মন্ত্রে মহৌষধি মানে ওষুধ দিল এবং তন্ত্রে মন্ত্রে ওই আয়ুর্বেদিক ওষুধ দিল। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে, 4 দণ্ড কেটে গেল এইভাবে চিকিৎসা করলো। 4 দণ্ড, এটা প্রশ্ন আসে। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে পঞ্চকন্যা পাইলা চেতন, তারপর এই পঞ্চকন্যা চেতনায় ফিরল। শ্রীযুত মাগন গুণী, মাগন ঠাকুরের পৃষ্ঠপোষকতায় তিনি কিন্তু লিখেছিলেন, পদ্মাবতী রচনা করেছিলেন, এটা আমরা জানি। সিন্ধু তীরে তারই পদ্মাবতীর পদ্মা ও সমুদ্র খণ্ড থেকে এই পদটা নেওয়া হয়েছে, এটা পদ বলি আমরা। তো এখানে যেহেতু পাঠটা আমাদের সাহিত্য সঞ্চয়নের অন্তর্ভুক্ত, সেই জন্য সিন্ধু তীরে কবিতাই বলবো আমরা। শ্রীযুত মাগন গুণী মোহন্ত আরতি শুনি হীন আলাওল সুরচন, নিজেকে হীন বলছেন তিনি, আলাওল সৈয়দ আলাওল নিজেকে হীন বলছেন এবং তার বনিতায় তিনি বলছেন। শ্রীযুত মাগন গুণী মাগন ঠাকুরের কথা বলেছেন এবং মোহন্ত আরতি শুনি, তার আমি আরতি শুনি হীন আলাওল সুরচন, আমি হীন, আমি খুবই দীন তার কাছে, দরিদ্র হীন আমি, তার মাগন ঠাকুরের একদমই নিচে আমি, খুবই হীন, সেই কারণে আমি এটা রচনা করলাম। তো নিজের ভনিতায় তিনি বললেন আলাওল। তো এখান থেকে প্রশ্ন এই যে কন্যারে ফেলিল কোথায়, জলের মাঝারে। তারপর এখানে যেখানে দুঃখ ক্লেশ নেই, মনোহর দেশে কি আছে, সর্বদা বা সদাচার আছে, সত্য ধর্ম সদা সদাচার আছে। সমুদ্র নৃপতি সুতার নাম কি, পদ্মা। সিন্ধু কোথায় দিব্য স্থান আসতে পারে, উত্তর হলো সিন্ধু তীরে। উপরে পর্বত এক, যেখানে কি ছিল, ফুল ফলে ভরা ছিল, নানা পুষ্প মনোহর বৃক্ষ সুলক্ষণ, তাহাতে টঙ্গী, টঙ্গী কথার অর্থ কি, মাচা বলতে হবে, এখানে উঁচু মাচাকে বলা হয়ে থাকে টঙ্গী, এবং সেটা কেমন ছিল, হেম রত্নে রঙ্গী ছিল। পিতৃপুরে নিশি নানা সুখে খেলি হাসি, প্রত্যুষ, প্রত্যুষ অর্থে এখানে কি, ভোর। সখীগণ করি সঙ্গে আসিতে উদ্যানে রঙ্গে, পদ্মা কাদের সাথে উদ্যানে এসেছিল, সখীদের সাথে। সিন্ধু তীরে রহিছে মাঞ্জস, মাঞ্জস কোথায় রাখা আছে, সিন্ধু তীরে। মাঞ্জস শব্দের অর্থ কি, ভেলা। মনেতে কৌতুকবাসী তুরিত গমনে আসি, তুরিত অর্থে তাড়াতাড়ি, তড়িৎ গতিতে চলে এলো। দেখে 4 সখী ভিড়, 4টে সখীকে দেখলো। মধ্যেতে যে কন্যাখানি, তার রূপ কেমন ছিল, মাঝের কন্যা বা মধ্যের কন্যা রম্ভার মতো। নিপতিতা চেতন রহিত, দেখিয়া রূপের কলা বিস্মিত হইল বালা। বালা অর্থে কার কথা বলা হয়েছে, পদ্মাবতীর কথা, রানী পদ্মাবতীর কথা বলা হয়েছে। মাঝের কন্যার নাম ছিল পদ্মাবতী, সে চিতর রাজ্যের রানী ছিল এবং সে এসেছিল তার সখীদের নিয়ে এবং অচেতনে চলে গিয়েছিল। তো সেই বালা অর্থে মেয়ে এবং এখানে পদ্মাবতীর কথা বলা হয়েছে। অনুমান করে চিতে, নিজ চিতে। ইন্দ্র শাপে বিদ্যাবতী বিস্মিত হইল বালা বলতে এখানে পদ্মার কথা বলা হয়েছে, সমুদ্র নৃপতি কন্যা, ঠিক আছে। রূপের কলা ছিল কার, রম্ভার মতো পদ্মাবতীর ছিল। ইন্দ্রশাপে বিদ্যা ধরি কিংবা স্বর্গভ্রষ্ট করি অচৈতন্য পরিছে ভূমিতে। স্বর্গভ্রষ্ট, দেখো এখানে অপাদান তৎপুরুষ সমাস চলে এসেছে, স্বর্গভ্রষ্ট আসে, স্বর্গ হইতে ভ্রষ্ট, যাই হোক, অচৈতন্য পরিছে ভূমিতে। কে পড়ে আছে, এই পদ্মাবতীর কথা বলা হয়েছে, পঞ্চকন্যার কথা বলা হয়েছে।
বেকত দেখিয়া আঁখি তেন সবসন সাক্ষী বেথানিত হয়েছে কেশবেশ। বেথানিত শব্দের অর্থ হলো অসংগত, ঠিক অসংগত অর্থাৎ বেথানিত মানে আলু থালু। বুঝি সমুদ্রের নাও, নাও অর্থে নৌকা, ভাঙিল প্রবল বাও, বাও অর্থে বানের কথা বলা হয়েছে। ঢেউ, ঢেউ ভেঙেছে। মোহিত পাইয়া সিন্ধু ক্লেশ, চিত্রের পতুলি সমা, কার সাথে তুলনা করা হয়েছে? চিত্রের পতুলি, পতুলি অর্থে পুত্তলিকা বা পুত্তলি বা পুতুল, পুতুল আমরা বলি। চিত্র মানে একটা কোনো ছবির মধ্যে যেমন আমরা পুতুল বলে চিত্র দেখি, সেই রকম যেন পড়ে আছে। চিত্রের পতুলি সমা, নিপতিত মনোরমা, কিঞ্চিত আছয় মাত্র শ্বাস। অতি স্নেহ ভাবি মনে, বলে পদ্মা ততক্ষণে, বিধি মোড়ে না করণৈরাস। এ কথা কে বলেছে? পদ্মা বলেছে। বিধাতাকে সে স্মরণ করেছে। পিতার পুণ্যের ফলে মোহর ভাগ্যের বলে, বাহুরক কন্যার জীবন। বাহুরক কন্যার কোন কন্যার? কেমন? পদ্মাবতীর কন্যার মানে পদ্মাবতীর জীবনের কথা এখানে বলা হয়েছে। কোন ভাগ্যের বলে? মোহর ভাগ্যের বলে। চিকিৎসিমু প্রাণপণ কৃপা করো নিরঞ্জন। তাহলে নিরঞ্জন কার ইষ্ট দেবতা ছিল? ইষ্ট দেবতা ছিল পদ্মার ইষ্ট দেবতা। পদ্মা কে ছিল? সমুদ্র নিপতি কন্যা। তো তার সে চিকিৎসা করছে পদ্মাবতী, মানে ওই পঞ্চকন্যারই করছে। দুঃখিনীরে করিয়া স্মরণে, কথা কে বলেছে? এ কথা বলেছে পদ্মা। কাকে স্মরণ করে? নিরঞ্জনকে স্মরণ করে। সখী সবে আজ্ঞা দিল, উদ্যানের মাঝে নিল, পঞ্চজনে বসনে ঢাকিয়া। বসনে কাকে ঢাকা হলো? পঞ্চজনকে। কাকে আজ্ঞা দিল? সখী সনে আজ্ঞা দিল। এ কথা কে বলেছে? এ কথা সৈয়দ আলাওল বলেছে। কার সম্পর্কে বলেছে? পদ্মার সম্পর্কে বলেছে। সে তার সখীগণকে আজ্ঞা দিল পঞ্চকন্যাকে বসনে ঢাকার। অগ্নিজালি ছেকে গাও, গাও অর্থে গা, অগ্নি অর্থাৎ আগুনের সেঁকতে শুরু করলো। কেউ শিরে কেহ পায়ে, কেমন করে বাঁচালো? তন্ত্র মন্ত্রে মহৌষধি দিয়ে। দণ্ডচারী এই মতে বহু যত্নে চিকিৎসিতে, 4 দণ্ড লাগলো। কতক্ষণ লেগেছিল চিকিৎসা করতে? 4 দণ্ড। দণ্ড অর্থে মুহূর্ত, ঘণ্টা। তন্ত্র মন্ত্র হলো পঞ্চকৈলা, পঞ্চকন্যা পাইলা চেতন, তারপর চেতন পেল। শ্রীযুত মাগন গুণী, এখানে কার কথা বলা হয়েছে? মাগন গুণীর কথা বলা হয়েছে। মোহন্ত আরতি শুনি, শ্রী আলাওল সুরচন। আলাওল অর্থে এখানে সৈয়দ আলাওলের কথা বলা হয়েছে। এখানে তিনি নিজের ভণিতায় লিখছেন। সৈয়দ আলাওল সপ্তদশ শতাব্দীতে এসেছিলেন। বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার তিনি জালালপুরে জন্মগ্রহণ করেন। মধ্যযুগের বাংলা সাহিত্যের অন্যতম কবি ছিলেন এই সৈয়দ আলাওল। ঘটনাচক্রে আরাকান রাজ্যের অশ্বারোহী সৈন্যদলে নিযুক্ত হন এবং তার প্রথম এবং শ্রেষ্ঠ রচনা হচ্ছে পদ্মাবতী। মনে রাখতে হবে। সইফুল মুলুক বদিউজ্জমাল, প্রধানমন্ত্রী মাগন ঠাকুরের অনুরোধে, কিন্তু সেই সময় যিনি ছিলেন, যার পৃষ্ঠপোষকতা বা যার সময় ছিল, তিনি হচ্ছেন মাগন ঠাকুর। তার অনুরোধে তিনি রচনা করেছিলেন সয়ফুল মুলক বদিউজ্জমাল। এছাড়াও তিনি সপ্তপয়কর, তোহফা, দারা সেকেন্দারনামা, সতী ময়না এবং লোর চন্দ্রানী এইগুলো রচনা করেছিলেন। প্রভৃতি গ্রন্থ তার অনুবাদের মধ্যে পড়ে। অনুবাদ ও রচনা করেছিলেন। পাঠ্যাংশটি তার পদ্মাবতী কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। আগেই বলেছি পদ্মাবতী কাব্যগ্রন্থের অন্তর্গত। পদ্মা ও সমুদ্র নামক খণ্ড থেকে এই কাব্যের কিছুটা অংশ নেওয়া হয়েছে। ঠিক আছে, এই পদ। যাই হোক, এই কবিতা আজকের আলোচনা এই পর্যন্তই। ক্লাস যদি তোমাদের ভালো লেগে থাকে, চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে দিও, লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, কমেন্ট বক্সে জানাও তোমাদের কেমন লাগছে। আজকের ক্লাস এই পর্যন্তই। থ্যাংক ইউ সো মাচ। পরের ক্লাসের জন্য ওয়েট করো। থ্যাংক ইউ।